ধরুন একটা এলাকা ভাগাভাগি করে কারা? এলাকা ভাগাভাগি করে তো কুকুরেরা। যে কুকুর এক এলাকাতে অন্য কুকুরকে ঢুকতে দেয় না, তারা মারামারি করে, কামড়াকামড়ি করে। কিন্তু মানুষ তো সভ্য জীব, সে তো এলাকা ভাগাভাগি করতে পারে না। যেখানেই মানুষ আছে সেখানেই তার এলাকা, যেখানেই সভ্যতা মানুষের পদচিহ্ন আছে সেটাই তার এলাকা। মানুষ তো এলাকা ভাগাভাগি করে না। কিন্তু মানুষের মধ্যে একটা প্রজাতি আছে যারা এলাকা ভাগাভাগি করে, এদেরকে বলা চাঁদাবাজ। এই চাঁদাবাজদের দৌরাত্ম্য কিন্তু বিগত দিনগুলোতে কম ছিল। অর্থাৎ একটা সময় পর্যন্ত দোকানপাটে, তারপর হচ্ছে দোকানপাটে, অলিতে গলিতে কোনো একটা লোক বিদেশ থেকে আসলে, কারো মেয়ে বিয়ে দিতে গেলে, একটা বিল্ডিং করতে গেলে হচ্ছে এরকম এই চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়ে যেত। চাঁদাবাজরা আসতো চাঁদাবাজি করার জন্য। কোনো একটা লোক ভালো একটা চাকরি পাইলে চাঁদাবাজরা আসতো। কারো ছেলে মেয়ের জন্ম নিলে এখন যেভাবে হিজড়ারা আসে, তখন হচ্ছে এরকম চাঁদাবাজরা আসতো। তো এই চাঁদাবাজরাই হচ্ছে আসলে চাঁদাবাজি করে। কিন্তু কোনো সভ্য সুসভ্য শিক্ষিত মানুষ তো চাঁদাবাজ করতে পারে না। মানুষ তো কর্মটাই তো মানুষের ধর্ম। চাঁদাবাজি কি কোনো কর্ম? চাঁদাবাজি তো অপকর্ম। তাহলে এলাকা ভাগ করে চাঁদাবাজি করার যে সংস্কৃতি, যেটা চলে গিয়েছিল বলা যায়, সেটা আবার ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রাখছে কারা? কারা ভূমিকা রাখছে এটা তো দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু এই চাঁদাবাজিটাকে অবশ্যই এটাকে দূর করতে হবে। কিন্তু এর সাথে যেই বিএনপি নামক যে দল, অর্থাৎ একটা সময় ক্ষমতাও চালিয়েছে তারা, কিন্তু দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল এই বিএনপি দলটি। ক্ষমতার বাইরে থাকার পিছনে একটা বড় কারণ যেটা ছিল, বিএনপি কি জামাতকে ছাড়বে কি ছাড়বে না, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যে সাথে তার ঐক্য তৈরি হবে নাকি বিরোধীদের সাথেও তার ঐক্যটা থাকবে, এই প্রশ্নটা একটা জরুরি প্রশ্ন হয়েছিল। তো আমরা দেখলাম যে আন্দোলনের একটা পর্যায়ে যে বিএনপি যে শিক্ষাটা নিল, সেই শিক্ষার ফলে সে জামাতকে ছেড়ে দিয়েছে একটা পথে এসে। এবং তারেক জিয়ার মতো লোক যে হচ্ছে বিদেশ থেকে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালনকে কেন্দ্র করে রবীন্দ্রনাথকে সেলিব্রেট করেছেন ফেসবুকে পোস্ট দিয়ে, কিন্তু তার তৃণমূলের যে কর্মীরা, যারা ম্যাক্সিমামই হচ্ছে কোয়ালিটিহীন বলা যেতে পারে, এরা হচ্ছে ওই ওদিকে ওই যে চাঁদাবাজের দৌরাত্ম্য এলাকি ভাগাভাগি করে এই চাঁদাবাজ গোষ্ঠী, এরা হচ্ছে এই চাঁদাবাজ গোষ্ঠী অথবা তৃণমূলের এই কর্মীরা তখন কি করেছে, তারেক জিয়া তাদের নেতাকেই মানছে না, তারেক জিয়ার পোস্টে উল্টাপাল্টা গালিগালাজ কমেন্ট করে তখন তারেক জিয়া এই পোস্টটা সরিয়ে নিতে বাধ্য হয়েছে, যদি কিছুক্ষণ পর সে আবার এই পোস্টটা করেছে। তাহলে আজকের প্রেক্ষাপটে যদি বিএনপি আবার এই দেশে তার বিগত ভুল থেকে শিক্ষা নিয়ে চলতে হয়, তাহলে তাকে তো অবশ্যই আমূল সংস্কার আগে দলের মধ্যে আনতে হবে। দলের কর্মীদের চেতনার মান বাড়াতে হবে। দলের কর্মীদেরকে একটা অসাম্প্রদায়িক চেতনার দাঁড় করাতে হবে। এই দেশ আমাদের সবার, এই কথাটা এখন বিএনপি নেতারাও যদি বলছে, এখানে হিন্দু বৌদ্ধ নরনারী মুসলিম সবাই থাকবে, কিন্তু এটাকে ভাগাভাগি করা চলবে না। এই যে মনোভাব, এটা বিএনপির গড়ে উঠতে হবে। আওয়ামী লীগের একটা শক্তিশালী যে পয়েন্ট ছিল, সেটা ছিল যত কিছুই হোক আদর্শগত জায়গায় বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপোষ নাই। আপনি অনেক কথাই বলেন, কিন্তু বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ নিয়ে তারা কোনো আপোষ করতেন না। একই রকম করে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে গিয়ে আমাদের এই দেশে রাজনীতি করার অধিকার তো কারণ নাই। কেউ কথা বললেও তাকে মানে এই দেশে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা অথবা তাকে শুধরে দেওয়ার দায়িত্বটা নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত দেখেন, একটা খুবই এই জন্য হচ্ছে দলের ভিতরে বিএনপির অবশ্যই সংস্কার করতে হবে, না হলে এই জনতা তাকেও প্রতিরোধ করবে। এবং সে সময় চলেও এসেছে অলরেডি। ছাত্ররা যেভাবে এখনই দেশের দায়িত্ব নেওয়া শুরু করেছে এই প্রজন্ম, তারা আওয়ামী লীগের বিপরীতে বিএনপিকে দেখতে চায় না, এটা স্পষ্ট বক্তৃতা আছে। কাজে অবশ্যই অবশ্যই বিএনপিকে এখানে তার যে দলীয় কাঠামোতে তার হচ্ছে এই পরিবর্তনটা আনতে হবে। এবার আসুন, এই মহলটা যে মহলটা হচ্ছে প্রথম দিকে ভাঙলো শেখ মুজিবের ভাস্কর্য, সেটা একরকম মূর্তি টূর্তি বলে সেগুলো ভেঙেছে, কিন্তু এদের হাত থেকে তো এখন শুধুমাত্র শেখ মুজিবের ভাস্কর্যই মানে সীমাবদ্ধ নয়। এরা এখন ছড়িয়ে পড়েছে কোথায়, একটা শশীলজ ভাঙছে ময়মনসিংহে, এরা ঢাকাতে এসে যে জাতীয় চার নেতার ভাস্কর্যগুলো উপড়ে ফেলছে। এরা এসে এখন কি করছে, এরা এসে কি করলো, এখন জাতীয় নেতার ভাস্কর্য, চার নেতার ভাস্কর্য তো ভাঙলোই, এখন এসে এরা আবার যে কাজটা করা শুরু করছে, যে সারা ঢাকা শহরে আরবি গ্রাফিতি করছে। কিরে ভাই, তুমি এই দেশে কেন আরবি গ্রাফিতি করো?
এই দেশ তো আমার দেশ, এটা বাংলা ভাষার মানুষের দেশ। এখানে ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে মানুষ জীবন দিয়েছে, রাষ্ট্রীয় ও স্বাধীনতার জন্য মানুষ জীবন দিয়েছে, স্বৈরাচার উচ্ছেদের জন্য মানুষ লড়াই করেছে। তাহলে তুমি এখানে আরবি গ্রাফিতি করো কেন? এটা কোন যুক্তি তোমার ভাই? তুমি যদি বাংলাদেশে থাকো, বাংলাদেশ সার্বভৌমত্বকে মানতে হবে। এটা তো তুমি যে ধর্ম মানো, সে ধর্ম তো সেটাকেই পারমিট করে। সে কি সার্বভৌমত্বকে উচ্ছেদ করে দিয়ে সে কি এই একটা দেশে তার সার্বভৌমত্বকে উচ্ছেদ করে দিয়ে কি সে মানে সেই দেশের শিল্প সংস্কৃতিকে বাদ দিয়ে কি যে আরব্য সংস্কৃতিকে ধারণ করাকে পারমিট করে? আর দ্বিতীয় বিষয় হচ্ছে, একটা যে কোনো ধর্মীয় সম্প্রদায় তারা কি একটা জাতি না সম্প্রদায়? এই প্রশ্নটা খুবই জরুরি। যে মুসলিম সেটাকে একটা জাতি না সম্প্রদায়, হিন্দু একটা জাতি না সম্প্রদায়, একটা খ্রিস্টান বৌদ্ধ এরা কি জাতি না সম্প্রদায়? এটা জরুরি প্রশ্ন। যদি মুসলিম এক জাতি হতো তাহলে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ তারা এক জাতি হয়ে যেত, সবার জাতির পিতা ইব্রাহিম হতো। কিন্তু আমরা দেখি সৌদি আরবের জাতির পিতা তো ইব্রাহিম নয়, কাতার, কুয়েত, বাহরাইন, মিশর এগুলোর জাতির পিতা তো ইব্রাহিম নয়। তাইলে যেই দেশগুলো এইরা তো সবাই মুসলিম, শতভাগ মুসলিম আছে সৌদি আরবে, মিশরে, বাহরাইনে, এইসব দেশগুলোতে। তাইলে এদের জাতির পিতা তো ইব্রাহিম নয়। পাকিস্তান আমলে যারা এখন বিরোধ করছে, পাকিস্তানের জাতির পিতা কি ইব্রাহিম ছিল? পাকিস্তান তো মুসলিমদের দেশ, সেটা তো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না। কায়েদে আজম মানে হচ্ছে জাতির পিতা, জিন্না তো তার নাম, মোহাম্মদ আলী জিন্না, সে পাকিস্তানের জাতির পিতা ছিল। কাজেই মুসলিম একটা সম্প্রদায় আর একটা জাতি, একটা জাতির অন্তর্ভুক্ত অনেকগুলো সম্প্রদায়, কিন্তু একটা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তো জাতি নয়। তাহলে এই জায়গাগুলোকে পরিবর্তন না করে, অর্থাৎ এই মনস্তত্ত্বকে না ভেঙে এই দেশ যদি পরিচালনা করার শুরু হয় উল্টো পথে, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা এবং আকাঙ্ক্ষার বিপরীতে, তাহলে যে সরকার এখন এখানে অধিষ্ঠিত হয়েছে এরা শুধু পুতুল নাচ, অর্থাৎ এটা হচ্ছে একটা পাপেট শো করবে হচ্ছে দৃশ্যপটে, পিছন থেকে আসলে দেশের কলকারিটা অন্যরাই নাড়বে। যদিও এটা এখন অনেকটাই স্পষ্ট। যেমন ধরুন, এখানে এখন যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, উনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। এই ভদ্রলোক এই ভদ্র মহিলা আন্দোলনের সাথে কিভাবে সম্পৃক্ত ছিলেন, কোথায় ছিলেন, কেন তাকে আনা হলেন, তার পিছের যুক্তি কি? কোনো কিছুই নেই। এবার আসেন একজন এখানে এনজিও কর্মী, প্রায় 15 সদস্যের মধ্যে 6 জনই হচ্ছে এনজিও কর্মী। তাহলে এখানে এনজিও কর্মী এবং ইউনুস স্বয়ং শিক্ষার দায়িত্বটা নিয়েছে, তাই শিক্ষা মন্ত্রণালয় তার হাতে আছে। তাইলে তার হাতে শিক্ষা মন্ত্রণালয় থাকার অর্থ কি? যে 2001 সালে যেভাবে ব্র্যাকের হাতে আমাদের প্রাইমারি শিক্ষাকে তুলে দেওয়ার বন্দোবস্ত হয়েছিল, সেটাই কি আবার বাস্তবায়ন করা? তাও এই যে বিষয়গুলো ভাবার প্রয়োজন, সেটা না করে একটা শ্রেণী গ্রাফিতি মুছে দিচ্ছে, এখানে নামকরণ পাল্টে দিচ্ছে। এর ভাই তোমার কোনটা জরুরি? তোমার তো জরুরি হচ্ছে রাষ্ট্র সংস্কারের যে মৌলিক কাঠামোগুলো সেগুলো নিয়ে কথা বলা। যদি এমন হয় যে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশনে যে আমাদের এখানে বরাবরই যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা কাঠামো গড়ে ওঠে তার বিপরীতে না কথা বলা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, সেটা না করে বারবার যে মানে আমরা ভুল কাজটা করছি, সেটা হচ্ছে এখানে একটা মুসলিম অথবা হিন্দু একটা অসাম্প্রদায়িক চিন্তা, সাম্প্রদায়িক মনন, সেটা এখানে চর্চা করছি। এর পরিণতি কি হবে? যে রবীন্দ্রনাথ বলেছে সাম্প্রদায়িকতাটা এমন যে এখানকার এক ফালে ফু দিলে সেটা হচ্ছে অনেক দূর পর্যন্ত চলতে থাকে। এটা আমাদের এখানে যদি এখন কোনোভাবে একটা সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়, এটার প্রভাবটা ভারতে পড়বে, এটার প্রভাবটা মায়ানমারে পড়বে, নেপালে পড়বে, কোথায় গিয়ে দাঁড়াবে? তাহলে এই বিষয়গুলো যেমনি আজকের বাস্তবতা এসে এই একবিংশ শতাব্দীর প্রায় প্রারম্ভের এই গুরুত্বপূর্ণ জায়গায় এসে যেমনি বিএনপিকে ভাবার দরকার আছে, আবার এখানে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তাদেরও ভাবার দরকার আছে। যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে মদিনা সনদ করেছেন, যে নগর রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছেন, সেখানেও কি উনি আসলে রাষ্ট্র ধর্মটাকে কি কোনো নির্দিষ্ট করে দিয়েছেন? সেটা তো করেন নাই। আমাদের এখানে তিনি তো এটা রাষ্ট্র ধর্মটাকে ওখানে উন্মুক্ত করেছেন। তাহলে আমাদের দেশে এটা কেন বারবার এই প্রশ্নগুলো কেন আসছে? যেখানে মধ্যপ্রাচ্যের এত মুসলমানের দেশ, তারা কেউ এক জাতি হয় নাই, আমাদের এখানে কিভাবে আমরা এক জাতি করছি? যেখানে আমরা দেখছি যে ইউরোপের অধিকাংশ খ্রিস্টান অধ্যুষিত দেশ, তারা এক জাতি হয় নাই। যেখানে মায়ানমার, চীন, কোরিয়া বৌদ্ধ অধ্যুষিত দেশ, এক জাতি হয় নাই। প্রত্যেকটা দেশে আলাদা আলাদা জাতির পিতা আছে, তারা হচ্ছে তাদের একটা জাতীয়তা বোধ আছে, তার সাথে আছে একটা ধর্ম। ইন্দোনেশিয়া থেকে শুরু করে যতগুলো মুসলিম দেশ আছে সবগুলোতে ভাস্কর্য আছে। আমার দেশ গ্রাফিত হবে আমার দেশের ভাষায়, যে আমরা সেই মধ্যযুগের কবি আব্দুল হাকিমের আমরা কবিতা পড়ি নাই, যে আব্দুল হাকিম বলেছে, দেশি ভাষার বিদ্যে যার মনে না জোয়ায়, নিস্তেজ
নিজ দেশ ত্যাগে কেন বিদেশে ন যায়? তাইলে দেশি ভাষা সেটা তো আল্লাহ বুঝেন, প্রভু বুঝেন, যিনি স্রষ্টা তিনি বুঝেন। তাইলে সেই ভাষায় গ্রাফিতি না করে, গ্রাফিতিকে না এনে আমি কেন আরবিকরণ করার চেষ্টা করছি? কারণ আমার ভাষা, আমার সংস্কৃতি তো আরবি নয়। তাহলে এই জায়গাগুলো আমাদের একটা ঠিক করতে হবে। এবং এর সাথে সাথে বিএনপি বা যে শক্তিশালী সংগঠনগুলো, তাদেরকেও মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে গিয়ে দেশ পরিচালনার সেই সুযোগটা এখন আর নেই। অনেক হয়েছে, এবার আপনাদেরকে এগুলো থেকে শিখতে হবে। কারণ প্রজন্ম অনেক বেশি সচেতন, এবং সেই জন্য যে গ্রামগঞ্জে যদিও কালকে থেকে শুনতে পাচ্ছি যে এলাকা ভাগ বাটোয়ারাটা শুরু হয়ে গেছে। কেউ ঠিক করছে আওয়ামী লীগ কতটুকু খাবে, বিএনপি কতটুকু খাবে, এইগুলো ঠিক করছে। কারণ আওয়ামী লীগের পার্টিরা তো এখনো গ্রামগঞ্জে আছে। তো এই জায়গাগুলো ভাগ বাটোয়ারাটা বন্ধ করুন, দেশটাকে গড়ে তুলুন, চাঁদাবাজিটা বন্ধ করুন, কর্মই আপনার ধর্ম, সেখানে যুক্ত হয়ে পড়ুন। নানা কাজ করার মতো আমাদের সুযোগ আছে, এখানকে অর্থনৈতিক সমৃদ্ধিটাকে ত্বরান্বিত করুন। এবং যেই একটা অভ্যুত্থান সেটা যেভাবেই সংগঠিত হোক, যাদের ইন্ধনে হোক, তার চেয়ে জরুরি হচ্ছে আজকে আমরা সেটা গড়ে তুলে নিজেদের পক্ষে, জনতার পক্ষে কতটুকু ধরে রাখতে পারছি সেটা জরুরি। ফলে জনতার পক্ষে ধরে রাখার জন্য কোনোভাবেই এমন কোনো অচ্যুত এবং অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা আমরা তোলা ঠিক হবে না, যেটা দিয়ে মূল বিষয়টা আড়াল হয়ে যাবে। আপনারা যারা এতক্ষণ দেখলেন, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।